কেমিক্যাল কাইনেটিক্স পড়ার শেষ পর্বে এসে গেছে। আগের দিন আর্হেনিয়াসের ইকুয়েশন পড়েছি আমরা, যেখানে রেট কনস্ট্যান্টের সঙ্গে টেম্পারেচারের সম্পর্ক আলোচনা করা হয়েছে। আজকে সেখান থেকে আমরা কিছু অঙ্ক কষব, এবং তার আগের দিন আমরা এটাও শিখেছি যে এনার্জি অফ অ্যাক্টিভেশন মানে সক্রিয়করণ শক্তি বলতে কি বুঝি আমরা, থ্রেশহোল্ড এনার্জি বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলো আগের দিন আমরা শিখেছি। এখন একটা অঙ্ক আমরা প্রথম অ্যাক্টিভেশন এনার্জি থেকে পছন্দ করেছি। দেখো, একটা কেমিক্যাল রিয়াকশন যেখানে এক্স ওয়াই এ কনভার্টেড হচ্ছে, ঠিক আছে। এই বিক্রিয়াটার অ্যাক্টিভেশন এনার্জি অফ ফরওয়ার্ড রিয়াকশন মানে কত, এক্স যখন ওয়াই হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, তার অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 15 কিলোজুল পার মোল। এক্স যখন ওয়াই হচ্ছে সেটা হচ্ছে তার ফরওয়ার্ড রিয়াকশন, আর ওয়াই এক্স হলে হবে ব্যাকওয়ার্ড রিয়াকশন। তা ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 15 কিলোজুল পার মোল, আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 9 কিলোজুল পার মোল। তাহলে দেখা যাচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জির চাইতে কম। এটা কোন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে ঘটে? এটা ঘটে এন্ডোথার্মিক বিক্রিয়ার ক্ষেত্রে। এবার অ্যাভারেজ এনার্জি অফ এক্স ইজ 10 কিলোজুল পার মোল, মানে এক্স এর নর্মাল এনার্জি হচ্ছে 10 কিলোজুল পার মোল। তারপর তাকে বাইরে থেকে এনার্জি দেয়া হয়েছে, এক্স এর এনার্জি বেড়ে বেড়ে থ্রেশহোল্ড এনার্জিতে পৌঁছেছে, তারপর রিয়াকশন শুরু করেছে। এবার এনাকে কি জানতে হবে? হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড এনার্জি? থ্রেশহোল্ড এনার্জি বাংলা করলে হয় সূচনা শক্তি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ, মানে বিক্রিয়াতে কতটা তাপ মুক্ত হলো বা কতটা তাপ শোষিত হলো, হিট অ্যাবসর্বড আর রিলিজড ইন দ্য রিয়াকশন, এন্ড ওয়াই এর অ্যাভারেজ এনার্জি কত। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। আমরা আগেই বলেছি যেহেতু ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জিটা কম ফরওয়ার্ড রিয়াকশনের চাইতে, সুতরাং এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন আমি সলভ করছি। দেখো, একটা গ্রাফ যদি আমরা আঁকি, এটিকে আঁকলে দেখা যাচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে আমরা গ্রাফটা প্লট করছি। এই হচ্ছে এক্স, এই হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক আছে। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা হচ্ছে 15 কিলোজুল পার মোল, 15 কিলোজুল পার মোল। আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কোনটা? এই অংশটুকু, that is equal to 9 কিলোজুল পার মোল। এক্স এর অ্যাভারেজ এনার্জি হচ্ছে 10 কিলোজুল পার মোল। এই গ্রাফটা ঠিক মতো আঁকতে পারলে কিন্তু তোমাদের কাজ হয়ে গেল। এদিক দিয়ে আমি বুঝতে পারছো কিনা জানি না, এদিকে আর একটা এঁকে দিই এখানে। এক্স ওয়াই 10 কিলোজুল পার মোল নর্মাল এনার্জি। এটা কত বার করতে হবে, হ্যাঁ, এই ভ্যালুটা কত এটা ডিটারমাইন করতে হবে। এই ভ্যালুটা হচ্ছে 15 কিলোজুল পার মোল। এই ভ্যালুটুকু হচ্ছে 9 কিলোজুল পার মোল। ঠিক আছে, তাহলে প্রথম আমাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য থ্রেশহোল্ড এনার্জি অফ দ্য রিয়াকশন, অর্থাৎ সূচনা শক্তি কি। দেখো, এক্স এর নর্মাল এনার্জি হচ্ছে 10 কিলোজুল, হ্যাঁ, নর্মাল এনার্জি অফ এক্স ইজ 10 কিলোজুল। তারপর আরো 15 কিলোজুল এনার্জি পেলেই তবে ও রিঅ্যাক্ট করছে। তাহলে থ্রেশহোল্ড এনার্জি কত হবে? 10 প্লাস 15, নর্মাল এনার্জি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি, হ্যাঁ। থ্রেশহোল্ড এনার্জি
threshold energy সমান কি নর্মাল এনার্জি বা অ্যাভারেজ এনার্জি of the reactant average energy of reactant plus activation energy. Average energy of the reactant বলতে এখানে x এবং দ্যাট ইজ তার ভ্যালুটা কত 10, অ্যাক্টিভেশন এনার্জি 15, তাহলে যোগ করে 25 কিলো জুল। থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে 25 কিলো জুল। নাও হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ? আমরা তো আগেই দেখেছি যে এটা একটা কি রকম বিক্রিয়া, না এন্ডোথার্মিক তাপ শোষী বিক্রিয়া। এই দেখো এক্স সে 10 কিলোজুল তাপ নিল, 15 কিলোজুল তাপ নিল, তবে বিক্রিয়া শুরু হলো, প্রোডাক্ট তৈরি হতে শুরু করলো। যেই প্রোডাক্ট তৈরি হতে শুরু করলো তার এনার্জি ফল করতে শুরু করলো, কিন্তু কতটা? পুরোটা না, মানে একদম কমে কমে 10 বা তার নিচে চলে গেল তা না। তার মানে এটা পুরোপুরি এন্ডোথার্মিক রিয়াকশন। কতটা হিট অ্যাবজর্ব হলো, এখানে হিট অ্যাবজর্ব হবে, দিস ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। দিস ইজ অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, বিকজ activation energy, এটাকে একটু মুছে রাখি, activation energy of backward reaction is less than the activation energy of forward reaction. ঠিক আছে, তাহলে কতটা হিট অ্যাবসর্ব হবে? 15 কিলোজুল তাপ এক্স নিয়েছিল, তবে বিক্রিয়া করতে পেরেছে, এবং যখন প্রোডাক্ট হয়েছে তখন 9 ছেড়ে দিয়েছে। তাহলে কতটা থেকে গেছে এক্স এর মধ্যে? এক্স এর মধ্যে থেকে গেছে 6 কিলোজুল। 15 বাইরে থেকে নিয়েছিল, ছেড়ে দিল 9, তাহলে থাকলো কত? এত কিলোজুল পার মোল। সেটা সমান হচ্ছে 15 থেকে 9 বাদ দিলে 6 কিলোজুল পার মোল। ঠিক আছে, আর একটা পার্ট আমার পড়ে থাকলো, সেটা কি? সেই পার্টটা কি না, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এনার্জি অফ ওয়াই? ওয়াই এর গড় শক্তি কত? যেমন এক্স এর গড় শক্তি হচ্ছে 10, তাহলে ওয়াই এর গড় শক্তি কত হবে? অ্যাভারেজ এনার্জি অফ ওয়াই, অ্যাভারেজ এনার্জি অফ ওয়াই। দেখো এক্স এর 10 প্লাস আরো 6 কিলোজুল হিট নিলে তবে ওয়াই হচ্ছে সমান হচ্ছে 10 প্লাস 6 কিলোজুল পার মোল সমান হচ্ছে 16 কিলোজুল পার মোল। তাহলে অঙ্কতে কোনো ক্যালকুলেশন কিছু নেই,
একদম কনসেপশন বেসিসের কোশ্চেন। তুমি যদি গোটাটা হোয়াট ইজ অ্যাক্টিভেশন এনার্জি, ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশনের অ্যাক্টিভেশন এনার্জি কেমন হলে সেটা এন্ডোথার্মিক বা এক্সোথার্মিক হবে, এইসব জিনিসের কনসেপশন যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক ভারী সোজা অঙ্ক। ঠিক আছে, আমরা আর এক ধরনের অঙ্কের মধ্যে এবার যাচ্ছি। দেখো, আমরা আর একটা অঙ্ক বাছাই করলাম, আর একটা টাইপের অঙ্ক। হ্যাঁ, ফার্স্ট অর্ডার রিয়াকশনে আরেনিয়াসের ইকুয়েশন লগ কে সমান 14.34 মাইনাস 1.25 ইন্টু 10⁴ কেলভিন। এখানে লেখা আছে কেটা পার সেকেন্ডে বলা আছে। দিয়ে প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। তো দেখো, এই জিনিসটা তো বলে দেওয়া আছে লগ কে সমান 14.34 মাইনাস 1.25 ইন্টু 10⁴ আর আমরা আরেনিয়াসের সমীকরণ থেকে পাই লগ কে সমান লগ এ মাইনাস এ বাই 2.303 ইন্টু RT। তাহলে বাঁ দিক দুটো সমান, তাহলে এটার সাথে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান। সেটা আমরা করেছি, দুদিকে টি কেটে গেছে, এতে এনার্জি অফ অ্যাক্টিভেশনের মান বের করেছি। দেখো, এখানে একটা আর এর মান ব্যবহার করা হয়েছে। এই জাতীয় অঙ্কে আর এর মান সাধারণত আমরা জুলে বসিয়ে থাকি, এনার্জি ক্যালকুলেশন তো জুলে বসানো হয়ে থাকে, করে তার একটা গুণটুন করে একটা রেজাল্ট পাওয়া গেছে। এই অঙ্কেরই একটা সেকেন্ড পার্ট বলা হচ্ছে যে at what temperature T-half of this reaction is 256 মিনিট। কত উষ্ণতায় এই বিক্রিয়ার অর্ধআয়ুষ্কাল হবে 256 মিনিট। At what temperature T-half of this reaction is 256 মিনিট। তাহলে আমাকে এবার টি এর মান বার করতে হবে। এই যে টি, এই টি বার করতে হবে। টি হাফ বলে দেওয়া আছে, তো আমরা জানি কে সমান 0.693 বাই টি হাফ। এখন এইটা বার করতে গেলে আমাকে কে কে জানতে হবে, নাহলে একটা ইকুয়েশনে দুটো আননোন আমি কি করে করব। সুতরাং আমি কে বের করব। কে বের করতে গেলে আমার সহায় কি টি হাফ। টি হাফের ভ্যালুটা বসালাম। দেখো, টি হাফ বলেছে 256 মিনিট, কিন্তু আমি এখানে সেকেন্ডে নিয়ে এলাম। কেন নিয়ে এলাম? কারণ কেটা সেকেন্ডে দেওয়া আছে, পার সেকেন্ড। তাই এই ইকুয়েশনটা ব্যবহার করতে চাইলে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। এই ভ্যালুটা পেলাম সেকেন্ডে, এটা হচ্ছে কে এর মান। এবার লগ কে, কে এর জায়গাতে এটা বসিয়ে দেওয়া হলো। ডান দিকে তাহলে একটাই আননোন থাকলো টি, হিসাব করে পাবে টি সমান 668.98 কেলভিন। হ্যাঁ, এই হচ্ছে তোমার আরেনিয়াসের যে ফর্মুলা, সেই ফর্মুলা বার করে কষা অঙ্ক। ঠিক আছে, এটা এক ধরনের অঙ্ক। আমি আরো এক ধরনের অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি। এটা আর এক ধরনের অঙ্ক। দেখো, বলছি একটা বিক্রিয়ার তাপমাত্রা 27 ডিগ্রি থেকে বাড়িয়ে 37 ডিগ্রি করা হলো। টেম্পারেচার অফ এ রিয়াকশন is increased from 27 degree centigrade temperature to 37 degree centigrade। তাতে রিয়াকশনের যে রেট কনস্ট্যান্ট সেটা দুগুণ হলো। তোমাদের মনে থাকতে পারে আমি টেম্পারেচার কোফিশিয়েন্ট বলেছিলাম। The rate of the reaction increases when temperature is increased by 10 degree centigrade is called temperature coefficient। কোনো রাসায়নিক বিক্রিয়া 10 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হলে বিক্রিয়ার হার যতখানি বৃদ্ধি পাবে তাকেই ওই বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলা হয়। এবং আমি বলেছিলাম যে এর মান 2 থেকে 3 মধ্যে হয়ে থাকে। তো রেট কনস্ট্যান্ট দ্বিগুণ হলো মানেই বিক্রিয়ার হারও দ্বিগুণ হলো। তাহলে এই বিক্রিয়া হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট হচ্ছে 2। এবার সলভটা হলো কি করে দেখো, এই তো ফর্মুলা তোমাদের আগের দিনই করানো হয়েছে, লগ k2 বাই k1। আচ্ছা, কি বার করতে দেওয়া হবে, কি সলভ? হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ দ্য রিয়াকশন। এই যে 10 ডিগ্রি আমি উষ্ণতা বাড়ালাম, রেট কনস্ট্যান্ট দ্বিগুণ হয়ে গেল, তাহলে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি? আমার ফর্মুলা হচ্ছে এইটা, আগের দিন আমরা কষেছি। ঠিক আছে, এবার T1 কত? 300 কেলভিন। আমরা সবসময় কেলভিনে টেম্পারেচার বসাই। T2 হচ্ছে 310 কেলভিন।
K2 মানে হচ্ছে 2K1, দুগুণ বেড়ে যাবে। তো ভ্যালুগুলো বসানো হয়েছে। দেখো একমাত্র ইয়েটা আননোন, এখানে K1 কেটে গেলে log 2 পড়ে থাকবে, ঠিক আছে। log 2 মানে হচ্ছে 0.3010। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশনটা হচ্ছে একমাত্র আননোন জিনিস। তোমরা এখান থেকে ক্যালকুলেশন করলে ঠান্ডা মাথায় এনার্জি অফ অ্যাক্টিভেশন পাবে। আমি উত্তরটা লিখে রাখলাম। এরকম ডিফারেন্ট টাইপ, খুব একটা আসলে অঙ্ক খুব কঠিন আসে এরকম না, মোটামুটি ফর্মুলা ভিত্তিতে ফেললেই আসে। দেখা হয় ফর্মুলাটা তুমি চেনো কিনা এবং সেটাকে ব্যবহার করতে জানো কিনা। এখন আমি আরও দু একটা বিষয় আলোচনা করে আজকে কেমিক্যাল কাইনেটিক্সের পড়া আমরা শেষ করব। দেখো এটাই তোমার সেই আরহেনিয়াসের ইকুয়েশন ছিল, K সমান A ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস A বাই RT, বোথ সাইড লগারিদম নিলাম আমরা। প্রথমে ই বেস, তারপর 10 বেসে আসার জন্য এই ফ্যাক্টরটা চলে এলো। এখন এই যে ইকুয়েশনটা তোমরা দেখছো, এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। বললে হবে না, দেখিয়ে দিতে হবে কিভাবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা, তোমরা একটা দেখো, y সমান mx প্লাস c, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। এখানে ভ্যারিয়েবল কি y, আর কে ভ্যারিয়েবল x। তাহলে ওপরের ইকুয়েশনে ভ্যারিয়েবল কে দেখো, k পাল্টায় আর সাথে t এর সাথে, এখানে অবশ্য t নেই, আছে 1/t। তাহলে ওপরের ইকুয়েশনে ভ্যারিয়েবল হচ্ছে log k আর 1/t। তো y সমান যদি log k ধরি আমরা, x সমান 1/t, তাহলে m সমান কি হবে, m ইকুয়াল টু মাইনাস a বাই 2.303 ইন্টু r। ঠিক আছে, x এর সাথে যেটা লেগে থাকে সেটাই হচ্ছে m। এখানে 1/t হচ্ছে x, তার সাথে লেগে আছে এই জিনিসটা, সেটাই হচ্ছে m। আর c কি, c হচ্ছে log a। তাহলে তুমি যদি গ্রাফ টানো, যেখানে x অক্ষ বরাবর 1/t কে বসিয়েছ এবং y অক্ষ বরাবর log k কে বসিয়েছ, তাহলে তুমি এইরকম একটা লেখচিত্র পাবে। এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে ট্যান থিটা সমান মাইনাস a বাই 2.303 ইন্টু r, তাই তো। এখানে m হচ্ছে নেগেটিভ, মাইনাস আছে। তোমরা পড়েছো অল সাইন ট্যান কস, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান হচ্ছে নেগেটিভ। সেই জন্য স্ট্রেট লাইনটা এইভাবে হবে, যাতে ট্যান থিটার মান ট্যান থিটা নেগেটিভ হওয়া মানে হচ্ছে সে 90 ডিগ্রির চাইতে বেশি তার ভ্যালু। এই দূরত্বটা হচ্ছে log a c। এখান থেকে আমরা বলতে পারি যে ইএ সমান কি, মাইনাস 2.303 ইন্টু আর ট্যান থিটা। ঠিক আছে, ইএ সমান হচ্ছে 2.303 ইন্টু আর ট্যান থিটা। তো এখানে যদি তোমার থিটার মানটা জানা থাকে, আর তো কনস্ট্যান্ট, তাহলে তুমি সহজেই এনার্জি অফ অ্যাক্টিভেশন বের করে ফেলতে পারো। গ্রাফিক্যালি তুমি এনার্জি অফ অ্যাক্টিভেশন এইভাবে বার করতে পারো। অনেক সময় প্রশ্ন করে যে হোয়াট ইজ এনার্জি অফ অ্যাক্টিভেশন, হাউ ডু ডিটারমাইন ইট ফ্রম গ্রাফিক্যালি। সক্রিয়করণ শক্তি কাকে বলে, লেখচিত্রের সাহায্যে এর মান কিভাবে নির্ণয় করবে। ঠিক আছে, তা আমরা এইভাবে এই লেখচিত্রের সাহায্যে এনার্জি অফ অ্যাক্টিভেশন বার করতে পারি। এখন দেখো, এই যে আমরা আলোচনা করলাম যে রিঅ্যাকট্যান্ট মলিকিউলগুলো
তাদের নর্মাল এনার্জিতে কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু করে না। বাইরে থেকে এনার্জি সাপ্লাই করা হয়, করে মলিকুলগুলোকে এক্সাইটেড করা হয়। শুধু কি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করলেই মলিকুলগুলো এক্সাইটেড হয়? তা নয়, কিন্তু বাইরে থেকে এনার্জি সাপ্লাই করলে মলিকুলগুলোর কাইনেটিক এনার্জি বাড়ে। তোমরা 11 ক্লাসে গ্যাস নিশ্চয় পড়েছ, ম্যাক্সওয়েলের তত্ত্ব পড়েছ। হ্যাঁ, সেখানে তোমরা দেখেছো যে মলিকুলগুলো সব সময় ছুটোছুটি করছে, কেউ স্ট্যান্ড স্টিল নেই, দাঁড়িয়ে নেই। এবার বাইরে থেকে এনার্জি পেলে তাদের এনার্জি বাড়বে, বাড়লে তাদের ছুটোছুটির মাত্রাটাও বাড়বে। এবার র্যান্ডাম মোশনে থাকলে কি হয়, তাদের মধ্যে কলিশন হয়, ধাক্কাধাক্কি হয়। দুটো মলিকুলের মধ্যে কলিশন হলে তাকে বলে বাইনারি কলিশন। 3টে মলিকুলের মধ্যে কলিশন হলে ট্রাইনারি, 4টের ক্ষেত্রে টেট্রানারি। তো ট্রাইনারি, টেট্রানারি বা আরও উঁচু সংঘর্ষের সম্ভাবনা কম, বেশিরভাগ বাইনারি অথবা ট্রাইনারি এই ধরনের সংঘর্ষ হয়। এই কলিশনের ফলে কি হয়? এই কলিশনের ফলে মলিকুলগুলোর এনার্জি বাড়ে, কারো এনার্জি বাড়ে, কারো কমে। এরকম করে এনার্জি বাড়া কমা করতে করতে যে মুহূর্তে মলিকুলের এনার্জি থ্রেশহোল্ড এনার্জিতে পৌঁছে যায় বা তার চেয়ে বেশি হয়ে যায়, তখনই মলিকুলগুলো রাসায়নিক বিক্রিয়া করে। এটাকে বলা হয় কলিশন থিওরি, সংঘর্ষ তত্ত্ব। মানে এনার্জি কি করে বাড়ে, রিঅ্যাক্টেন্ট মলিকুলের শক্তি কি করে বাড়ে, সেইটা এক্সপ্লেন করতে গিয়ে এরকম একটা সংঘর্ষ তত্ত্ব কথা বলা হয়েছে, কলিশন থিওরি। এছাড়াও অন্য থিওরিও আছে, সেটা তোমরা উঁচু ক্লাসে উঠে পড়বে। আপাতত 12 ক্লাসে তোমাদের কলিশন থিওরি একটু আলোচনা করা হয়। আমি এক্ষুনি বললাম যে মলিকুলগুলোর মধ্যে কলিশন ঘটে, তার ফলে কোনো কোনো মলিকুলের শক্তি বৃদ্ধি পায়। এই এনার্জিটা ইনক্রিজ করতে করতে যখন থ্রেশহোল্ড এনার্জি ক্রস করে যায়, তখনই মলিকুলগুলো রাসায়নিক বিক্রিয়া করে। তো এখানে কার্যকরী সংঘর্ষ বলে একটা কথা আছে, বুঝেছো? এফেক্টিভ কলিশন। এফেক্টিভ কলিশন মানে হচ্ছে এমন কলিশন হলো যার ফলে মলিকুলের এনার্জিটা বেড়ে গিয়ে থ্রেশহোল্ড এনার্জি পার করে গেল, মানে মলিকুলটা বিক্রিয়া করার উপযুক্ত হলো। এই ধরনের যে সংঘর্ষগুলো হয়, সেই সংঘর্ষগুলোকেই এফেক্টিভ কলিশন বা কার্যকারী সংঘর্ষ বলে। সব সংঘর্ষ কিন্তু কার্যকারী নয়, অর্থাৎ সমস্ত কলিশনে কিন্তু এনার্জিটা অত বাড়ে না। কিন্তু কোনো কোনো কলিশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এনার্জিটা বৃদ্ধি পেয়ে থ্রেশহোল্ড এনার্জিকে ছাড়িয়ে যায় এবং সেগুলো রাসায়নিক বিক্রিয়া ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, এই হলো আপাতত আমাদের কেমিক্যাল কাইনেটিক্স। আমি অবশ্যই আর একটা ক্লাস তোমাদের সামনের দিন নেব। সেই ক্লাসটাতে আমরা বিগত 5 বছরে হায়ার সেকেন্ডারি লেভেলে এই কেমিক্যাল কাইনেটিক্স থেকে কী ধরনের কোশ্চেন এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং যদি একটু কঠিন হয় সেগুলো আমি সলভ করে দেবো। ঠিক আছে?